সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আর আজকের যে একটা ইমেজ দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে হয়তোবা শীত চলে আসছে, এরকম তাই না? জি স্যার। ওকে, শীত চলে আসতেছে এবং করোনার কিন্তু আরেকটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই কিন্তু সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, কারণ দ্বিতীয় ধাপে আবার করোনা শুরু হতে পারে। তো সবাই যেন সুস্থ থাকতে পারো এবং নিরাপদে থাকার জন্য চেষ্টা করবে। আর বিশেষ করে স্বাস্থ্যবিধিটা মেনে চললে মনে হয় এই করোনার যেই প্রাদুর্ভাব সেটা কিছুটা হলেও সেটা প্রতিরোধ করা সম্ভব। স্যার এই বছর কি আর খুলবো? কলেজে কি আর আসা হইব? এটা এখনো আমরা বলতে পারছি না। আর কলেজে না আসলেও তোমাদের ক্লাস কিন্তু মানে চলমান রয়েছে, প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো হচ্ছে। তো সুতরাং কলেজে আসতে হবে বিষয়টা এমন না, তুমি বাসা থেকেও ক্লাসগুলো করতে পারছো। তো আমাদের কি তারপরে যে সময়ের মধ্যে গিয়া পরীক্ষা হইব? তাহলেও তো সমস্যা হয়ে যাবে। না, এখন তো তুমি বাসায় আছো, পড়াশোনা করার যথেষ্ট সময় পাচ্ছ। কোথাও তারপর স্যার ক্লাসে তো স্যার এই যে আমাদের তো এবার ম্যাথ সাবজেক্টে আছে 3টা, এগুলো তো স্যার নিজে পড়ানো যায় না স্যার। না না না, ম্যাথ সাবজেক্ট গুলোই তো আমরা বেশি করেই তো তোমাদের অনলাইন ক্লাসগুলো। আমি মনে হয় এই তোমাদের 4th ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এই কোর্সের উপরই ক্লাস নিচ্ছি। তো এটা তো ম্যাথমেটিক্স কোর্স, তাই না? তো যদি কলেজ খোলা থাকতো তাহলে তো স্যার বেসে গিয়া পড়তে পারতাম। এই দুইটা কোর্সের সাথে অনেক মিল রয়েছে। যেমন আজকে যে কোর্সটা মানে যে অধ্যায়টা পড়াবো, মধ্যমেয়াদী অর্থসংস্থান, লিজ ফিনান্সিং, এটা কিন্তু তুমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও পাবে। আবার ডিভিডেন্ড পলিসি, যেটা আমি অলরেডি শেষ করে ফেলেছি বলা যায়, হয়তো আরেকটি টপিকস আছে, সেটা হয়তো আলোচনা করব। তো এই ক্লাসগুলো দেখেও তুমি কিন্তু উপকৃত হতে পারো। এখন মানে তুমি যদি বাসায়ও থাকো, ক্লাসও যদি না করো, তাহলে তোমার তো শেষ হবে না পড়াশোনা। বুঝতে পারতেছো? এখন আমরা যদি থিওরিক্যাল ক্লাস নিয়ে আলোচনা করতাম, যদি ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো অনলাইনে না নিতাম, তাহলে তুমি বলতে পারতে যে স্যার ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো তো আমরা বুঝতে পারতেছি না, এগুলো নেওয়া হচ্ছে না। তখন তো আমরা বলতে পারতাম যে তাহলে সেটার অন্য মানে বিষয়টা তো এরকম না। আমরা কিন্তু তোমাদের যে সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার সেটার উপর বিবেচনা করেই কিন্তু অনলাইনে ওই ক্লাসটা নিয়ে আসছি। হ্যাঁ, আর বাকি থিওরিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তুমি বাসায় পড়েও শিখতে পারবে, তাই না? হ্যাঁ, সেটাই। ওকে, যাক, আমাদের আজকের আলোচনার আজকের যে মূল বিষয় সেই বিষয়ে যাওয়া যাক। আর এই ক্লাসটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি, আমার সাথে তোমাদের পরিচয় আছে। তারপরেও আমি মামুনুর রশিদ, লেকচার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট হরং কলেজ মুন্সিগঞ্জ। আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সবাই একটু স্ক্রিনটাতে প্রবলেমটা একটু দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। Mr. Byron is thinking of acquiring an equipment costing টাকা 15,000. সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। Okay. And he has the choice of borrowing টাকা 15,000 at 15% to be repaid in 5 equal installment end of each year. এটা বুঝতে পারছি, মানে মিস্টার বাইরন ইজ থিঙ্কিং, মিস্টার বাইরন চিন্তা করছে একুয়ারিং একটা মেশিন নিবে, কস্টিং যার মূল্য হচ্ছে 15,000 টাকা, এন্ড হি হ্যাজ দ্য চয়েস অফ ব্রোয়িং, যদি সে ব্রোয়িং অপশনটা চয়েস করে তাহলে কি হয়, তার দাম হচ্ছে কত টাকা, 15,000 এট 15% ইন্টারেস্টে এটা ধার নিতে হবে, টু বি রিপেইড ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছর শেষ হওয়ার পর 5টি সমান কিস্তিতে এটা পরিশোধ করা হবে। বুঝতে পারছি? অর্থাৎ মিস্টার বাইরন
একটি মেশিন ক্রয় করতে যাচ্ছে যার মূল্য হচ্ছে 5 থেকে 15,000 টাকা। বোঝা গেল? সে জি স্যার। যদি ঋণ গ্রহণ করে তাহলে 15% ইন্টারেস্টে 15,000 টাকা ঋণ গ্রহণ করতে হবে এবং সেটা কি করতে হবে 5টি সমান কিস্তিতে প্রতি বছর শেষে 5টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। The depreciation is charged on straight line method. Depreciation ধরা হবে সরল রৈখিক পদ্ধতিতে and tax rate is 40% এবং করের হার হচ্ছে 40%. Which alternative is better for Mr. Byron? আমাদের এই ধরনের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোতে দুইটা অল্টারনেটিভ থাকে, একটা হচ্ছে বাইং অল্টারনেটিভ আর একটা হচ্ছে ব্রোয়িং অল্টারনেটিভ। যদি সে ক্রয় করতে চায় অথবা লিজ অল্টারনেটিভ, মূলত দুইটা অল্টারনেটিভ যেহেতু এটা লিজের অঙ্ক, একটা হচ্ছে লিজ অল্টারনেটিভ আর একটি হচ্ছে বাইং অল্টারনেটিভ। এখন সে যদি ক্রয় করতে চায় তাহলে কেমন হবে, আর সে যদি লিজ গ্রহণ করে এই সম্পত্তি অর্জন করতে চায় তাহলে তার জন্য কোনটি সুবিধাজনক হবে, ভালো হবে। তো এই প্রবলেমটা বুঝতে চাইলে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথম হচ্ছে আমাদের এই ফার্স্ট যে অল্টারনেটিভ ব্রোয়িং অল্টারনেটিভ নিয়ে কাজ করতে হবে, তারপর হচ্ছে লিজ অল্টারনেটিভ নিয়ে কাজ করতে হবে। এই দুইটা অল্টারনেটিভের মধ্যে যেটা সবচেয়ে বেশি কম হয়, তাই না? আমরা যখন কোনো কিছু বিক্রি করি, যখন সবচেয়ে বেশি দামে বিক্রি করা যায় তখন কিন্তু আমরা সেটা চিন্তা করি, অর্থাৎ ক্রেতা এ ক্রেতা বি কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা দিয়ে এই পণ্যটা ক্রয় করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি ম্যাক্সিমাম প্রাইসটা। আর যখন আমি কি করব, কোনো ঋণ গ্রহণ করব, তখন দেখতে হবে কে আমাকে সবচেয়ে কম সুদে ঋণ দেয় বা লোন দেয়। বুঝতে পারছো বিষয়টা? অথবা তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখতে চাও তাহলে কি করো, দেখো কোন ব্যাংক সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয়, সেই ব্যাংকে তুমি কি করবে, টাকা জমা রাখবে। আবার তুমি যখন ব্যাংক থেকে লোন নেবে তখন আবার চিন্তা করবে কোন ব্যাংক সবচেয়ে বেশি ইন্টারেস্ট কম নেয়, সেই ব্যাংকে কি করবে, তুমি লোন গ্রহণ করবে। তো বিষয়টা হচ্ছে এরকমই, আমাদের ব্রোয়িং করবে নাকি তুমি লিজ নিবে, যেটা তোমার জন্য কম হবে তুমি সেটাই নেবে। এইটাই হচ্ছে আমাদের মানে ডিসিশনের বিষয়। তবে এই অঙ্ক করতে চাইলে আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আমরা একটু স্ক্রিনে দেখব। ক্যালকুলেশন অফ পিবি, প্রথম আমাদের কি করতে হবে, পিবিটা নির্ণয় করতে হবে। এই পিবি নির্ণয় করার জন্য ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে, কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর কি করতে হবে, ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, ইন্টারেস্টের শিডিউল তৈরি করতে হবে। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশনটা বের করতে হয়, আমরা আলোচনা করবো সবকিছু। তারপর হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর করতে হবে, এরপর হচ্ছে পিবি। এই পিবির যে ক্যালকুলেশন অফ পিবি যেটা বললাম সেটা কিন্তু লাস্টে আমরা বের করছি। মূলত এই পিবি বার করার জন্য আমাদের ইনস্টল বের করতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে, ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। এই ক্যালকুলেশন অফ পিবি যেটা, তার একটা নমুনা ছক আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম যেই ঘরটি হবে সেটি হচ্ছে ইয়ারের এই কলাম, এরপর হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা আমরা এই যে 1 নম্বরে বললাম যে ইনস্টলমেন্টের পরিমাণ কত সেটা বের করতে হবে এই কলামে লেখার জন্য। তারপর 3 নম্বর যে কলাম সেটা হচ্ছে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট এই যে আমাদের ইন্টারেস্টের পরিমাণটা নির্ণয় করার জন্য এখানে যেটা বের করব সেটা আমরা আবার এখানে লিখবো আর কি, ইন্টারেস্ট বের করে ক্যালকুলেট করার পর তারপর এই কলামে আমরা ইন্টারেস্ট লিখবো। এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এই যে 3 নাম্বার যেটা বললাম ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশনটা বের করে এই ডেপ্রিসিয়েশনটা আমরা এই কলামে লিখব। আর এই যে টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স 3 এবং 4 অর্থাৎ ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন, এই দুটো যোগ করে আমাদের ট্যাক্সেবল এক্সপেন্স হবে। ট্যাক্সেবল এক্সপেন্সের উপর ট্যাক্স সেভিংস রয়েছে, যেহেতু প্রশ্নে উল্লেখ ছিল 40% ট্যাক্স সেভিং হবে, এটা প্রশ্নে যেভাবে থাকবে, যদি এটা 40% থাকে তাহলে 40% হবে, যদি এটা 30% থাকে তাহলে 30% হবে, যদি এটা 35% থাকে তাহলে 35% হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেভাবে বলবে তুমি সেভাবে করবে।
এরপর হচ্ছে এনসিও তো কি করতে হবে 2 নম্বর কলাম হচ্ছে ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স সেভিংস যেটা হবে সেটা আমরা বাদ দিয়ে এনসিওটা বের করব। এরপর হচ্ছে পিপি ফ্যাক্টর। এই যে প্লিজ আমি শেষ করি তারপরে তোমার কথাটা শুনবো। পিপি ফ্যাক্টর 9 নম্বর, এই জায়গায় ডিসকাউন্ট যেই ফ্যাক্টরটা রয়েছে সেই ফ্যাক্টরটা ব্যবহার করে আমরা এখানে মানটা লিখবো। এরপর হচ্ছে এই 7 নম্বর কলামের এনসিও আর হচ্ছে পিবি, এই দুটা গুণ করে আমাদের পিবি অফ এনসিওটা বের করব। হ্যাঁ, কে কি বলতে যাচ্ছিল বলো। স্যার এই যে স্যার ট্যাক্স সেভিংস এ স্যার 5x এই স্যার এক্সট্রা আসলো কই থেকে? কি বুঝি নাই। ট্যাক্স এটা ট্যাক্স সেভিংস এই যে স্যার 5x এই এক্সট্রা আসলো কই থেকে স্যার? এটা এক্স না, এটা গুণ। আরে ও এটা 5 নম্বর কলামের উপর 40%, এটা বলতে এটা বোঝাচ্ছে। অর্থাৎ এই 5 নম্বর ঠিক আছে, কলামে ঠিক আছে। যে ট্যাক্স সেভিংসটা হবে, টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স হবে তার উপর 40%। জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারতেছো? যেমন এখানে কিন্তু পরেরটা খেয়াল করো, 2 - 6, এখানে 2 বলতে 2 নম্বর কলামের যে অ্যামাউন্টটা হবে সেটা থেকে বাদ যাবে 6 নম্বর কলামের। তুমি যদি চিন্তা করো স্যার 7 ইকুয়াল টু কিভাবে 2 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে কিভাবে 7 হয়, তাই না? এরকম প্রশ্নগুলো তো না হবে। স্যার বুঝতে পারছি ওকে, স্যার, ওটা গুণ চিহ্নটা মেবি একটু সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের Okay. প্রথম যেই কাজ করতে হবে সেটা কি, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট, মানে ইনস্টলমেন্টের পরিমাণটা বের করতে হবে। তোমরা টাইম ভ্যালু অফ মানিতে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি এই অঙ্ক করে এসেছো, তাই না? সেই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করব। সেটা কিভাবে, পিবি ইকুয়াল টু হচ্ছে এ মানে হচ্ছে অ্যানুইটি মানে হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণটা, ইনটু PBFA প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি। এখানে দেওয়া রয়েছে আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো এই প্রশ্নে আমাদের প্রেজেন্ট ভ্যালু ছিল কত টাকা, 15,000 টাকা। অর্থাৎ আমি একটি যন্ত্রপাতি ক্রয় করব, সেই যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 15,000 টাকা। ঠিক আছে? এরপর এ তো আমরা বের করব। তারপর কি, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির এই আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো প্রশ্নে কিন্তু বলা ছিল 15,000 টাকা ব্রোয়িং করা হবে 15% ইন্টারেস্ট রেটে। তার মানে হচ্ছে এই আই এর মান হচ্ছে 15%। আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, তাই না? 5 ইকুয়াল ইনস্টলমেন্ট ইন অফ ইসিআর, এরকম ছিল না? তো এখানে এন ইকুয়াল টু হচ্ছে 5। বুঝতে পারতেছি? ওকে, তাহলে খেয়াল করো এখানে 15,000 টাকা, আমরা 15,000 টাকা লিখলাম, এ লিখলাম। এবার এটা তুমি দুই ভাবে করতে পারো। এক, তোমাদের এই বইয়ের শেষের দিকে দেখবা একটা টেবিল রয়েছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির, সেটাতে সেই মান ব্যবহার করেও তোমরা করতে পারো, অথবা ক্যালকুলেটর ব্যবহার করেও তুমি এই মানটা বের করেও করতে পারো। আমি সবভাবেই দেখিয়ে দিব। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটি 15% ইন্টারেস্টে গিয়ে তুমি 5 বছরে ধরবে। অর্থাৎ যেই স্টকটা থাকবে সেই স্টকের মধ্যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর অ্যানুইটির যেই টেবিল রয়েছে সেই টেবিলে যাবে, সেই টেবিলে গিয়ে 5 বছর বের করবে, 5 বছরে গিয়ে তারপর হচ্ছে 15% ইন্টারেস্টে যাবে। ইন্টারেস্টে গিয়ে দেখবে যে এটার পরিমাণ হচ্ছে 3.3522। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে তুমি যদি টেবিল ব্যবহার করে করো তাহলে এইভাবে করবে। আর যদি টেবিল ব্যবহার করতে না পারো, যদি তোমার কাছে টেবিল না থাকে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে উপায় হচ্ছে তুমি সূত্র প্রয়োগ করে করবে। সেটা কিভাবে, পিবি ইকুয়াল টু হচ্ছে a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস r পাওয়ার অফ n ডিভাইডেড বাই r। এখানে আমাদের 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস r, r এর মান হচ্ছে কত? r এর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট? স্যার 50% নাকি 15%। 15%। আর n নাম্বার অফ ইয়ার্স, স্যার 5 বছর ইয়ার। 5 ওকে।
তাহলে তুমি কাজ করো, ক্যালকুলেটর যদি থাকে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার, মানে আর মানে হচ্ছে 0.15 আর এন মানে হচ্ছে 5, এটা বের করো। ক্যালকুলেটর যদি না থাকে তাহলে মোবাইল দিয়ে তুমি পারবে। 1 মাইনাস করো 1 minus 1 divided by 1.15 power of কত 5 করলে কত আসে 0.50, সেটাকে ভাগ করো 0.15 দিয়ে, তাহলে দেখবে যে ফলাফলটি আসবে সেটা হচ্ছে 3.352155। সবাই কি বের করতে পারছো? জি স্যার। ওকে, যেটা আমাদের এই আগের সক, আমরা এই বললাম যে টেবিল যে রয়েছে তোমাদের বইয়ের পিছনের দিকে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর এনইউটির যে টেবিল, সেই টেবিল থেকেও তুমি এটা বের করতে পারো, অথবা তুমি এটা সূত্র প্রয়োগ করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.15 পাওয়ার অফ 5, এরপর ইকুয়াল বাটন ক্লিক করবে, তারপর যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টকে আবার পরবর্তীতে 0.15 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 3.3522। সবাই পারছো এটা বের করতে? তানভীর? জি স্যার। ওকে ফাইন, তাহলে এখন আমরা কি করব, এই 15,000 কে 3.3522 দিয়ে ভাগ করব। 15,000 কে যদি 3.3522 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 4,475 টাকা। তার মানে হচ্ছে অ্যানুয়াল যে ইনস্টলমেন্টের পরিমাণ, সেটার পরিমাণ হচ্ছে 4,475 টাকা। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের প্রথম যে স্টেপ সেই কাজটা সম্পন্ন। প্রথম যেটা করতে হবে সেটা কি, অ্যানুয়াল ইনস্টলমেন্টের পরিমাণটা। এরপর দ্বিতীয় যে ধাপ সেটা কি, ইন্টারেস্টের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এই যে লোন পেমেন্ট শিডিউল তৈরি করে আমরা ইন্টারেস্টের পরিমাণ, এই যে তোমরা যদি সফটটাতে খেয়াল করো ইন্টারেস্ট পাচ্ছো, এই জায়গায় কিন্তু মূলত ইন্টারেস্টটা নির্ণয় করার জন্য আমরা এটা এই সফটটি ব্যবহার করি। লোন রিপেমেন্ট শিডিউল, প্রথম যে কলামটি হবে সেটি হচ্ছে ইয়ারের, তারপর যেই কলামটি হবে সেটি হচ্ছে বিগিনিং ড্রয়িং, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির পরিমাণ। এই কিস্তির যেটা আমরা একটু আগে বের করলাম 4,475 টাকা। এরপর হচ্ছে ইন্টারেস্ট যেটা আমাদের বের করতে হবে, তারপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এরপর হচ্ছে ইন্ডিং ড্রয়িং। তাহলে প্রথম 1 নম্বর কলামে আমরা খেয়াল করি ইয়ারেরটা, বিগিনিং ড্রয়িং হচ্ছে আমাদের 15,000 টাকা, আর ইনস্টলমেন্ট কিন্তু ইকুয়াল ইনস্টলমেন্ট, খেয়াল করো 4,475 টাকা, এটা প্রথম বছরেও হবে আবার পঞ্চম বছরেও হবে, প্রতি বছর কিন্তু 4,475 টাকা হবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট, এই 15,000 টাকার উপর 15% ইন্টারেস্ট করলে হবে 2,250 টাকা। এবার আমরা কি করব, 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলামের বিয়োগফল করব। 4,475 থেকে 2,250 টাকা বিয়োগ করলে যে বিয়োগফলটি হবে সেটা হচ্ছে 2,225 টাকা। এটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। এরপর কি করব, ইন্ডিং ড্রয়িং বের করব। সেটা কিভাবে, এই 2 নম্বর কলাম থেকে অর্থাৎ 15,000 থেকে 5 নম্বর কলাম 2,225 টাকা বিয়োগ করলে হবে 12,775 টাকা। আমাদের এই যে এই কলামটা দেখতে পাচ্ছ, আমরা কিভাবে কাজ করছি সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। খেয়াল করো, এই ইন্টারেস্টটা 4 নম্বর কলাম, 4 নম্বর কলাম হচ্ছে 2 নম্বর কলাম ইনটু হচ্ছে 15%। 2 নম্বর কলাম মানে হচ্ছে বিগিনিং ড্রয়িং, 15,000 টাকার উপর 15% ইন্টারেস্ট করলে হবে 2,250 টাকা। এরপর প্রিন্সিপাল পেমেন্ট আমরা কিভাবে নির্ণয় করি, সেটা হচ্ছে 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলামের বিয়োগফল। তাহলে 3 নম্বর কলাম হচ্ছে ইনস্টলমেন্ট 4,475 টাকা, সেটা থেকে ইন্টারেস্ট বাদ যাবে, বাদ গেলে আমাদের প্রিন্সিপাল পেমেন্টটা নির্ণয় হবে। এরপর হচ্ছে ইন্ডিং ড্রয়িং,
ইন্ডিং ড্রয়িংটা কিভাবে হবে সেটা হচ্ছে 2 নম্বর কলাম থেকে 5 নম্বর কলামের বিয়োগফল। তাহলে 2 নম্বর কলাম হচ্ছে 15,000 টাকা আর 5 নম্বর কলাম হচ্ছে 2,225 টাকা। এভাবে আমরা ইন্ডিং ড্রয়িংটা নির্ণয় করব। তো প্রথম বছর যেভাবে করলাম দ্বিতীয় বছর একইভাবে এই 12,775 টাকা আর 4,875 টাকা, তো এটা ইকুয়ালি হবে। এই 12,775 টাকার উপর 15% ইন্টারেস্ট করলে 1,916 টাকা হবে। এবার কি করব, এই 4,475 টাকা থেকে 1,916 টাকা বিয়োগ করলে হবে 2,559 টাকা। এরপর আমাদের এই 2,000 এই টাকাটা বিয়োগ করতে হবে 12,775 টাকা থেকে, বিয়োগ করলে 10,216 হবে। একইভাবে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর হবে। পঞ্চম বছরে এসে একটু ডিফারেন্স হবে, সেটা একটু খেয়াল করি। খেয়াল করো 3,889 টাকা, এই 3,889 টাকার উপর যদি 15% ইন্টারেস্ট করো তাহলে কত হয় একটু বের করো তো। নীল হয়। কত হয়? $583। 3,889 টাকার উপর 15% করলে হয় 583.35। 583.35। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ফাইন। খেয়াল করো এই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি আমরা এই 583 টাকা লিখি এবং এই 83 টাকা আবার কি করতে হবে 3 নম্বর কলাম থেকে, অর্থাৎ 4,475 থেকে যদি 583 টাকা মাইনাস করো তাহলে এই জায়গায় কিন্তু একটা অ্যামাউন্ট আসে না? দেখো তো। স্যার এটা কি লাস্টের বছরটা নীল করার জন্য এই জন্য এটা করা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, মূল টার্গেট থাকে স্যার লাস্টের বছরটা নীল করে দেওয়া, তাই তো? হ্যাঁ, কারণ 5 বছর শেষ হয়ে যাওয়ার পর তার সাথে শেষ হয়ে যাবে, তাই না? নাকি 5 বছর শেষ হওয়ার পরেও সে আমার কাছ থেকে আর কোনো টাকা পাবে নাকি পাবে না? স্যার পাবে না। পাবে না। সুতরাং কি করতে হবে 5 বছরে এই নীল করার জন্য, অর্থাৎ এই 5 বছর শেষ হয়ে যাওয়ার পর তার সাথে আমার লেনদেন কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এই জায়গায় ব্যালেন্সটা নীল করতে হবে। আমরা যেভাবে 4টি বছরের ক্যালকুলেট করছি, পঞ্চম বছরে এসে এভাবে করলে কিছু এখানে থাকবে, কিন্তু এখানে কিছু রাখা যাবে না। বুঝতে পারতেছি কেন রাখা যাবে না? কারণ 5 বছর শেষ হয়ে যাওয়ার পর তার সাথে আমার লেনদেনের পরিসমাপ্তি ঘটবে। সে আমার কাছে কোনো কিছু পাবে না আর আমিও তাকে কোনো কিছু দিব না। বুঝতে পারলাম? এই জন্য কি করতে হবে 3,889 টাকা এটা আমরা প্রিন্সিপাল পেমেন্টে লিখবো। তারপর 4,475 টাকা থেকে 3,889 টাকা বিয়োগ করলে হবে 583 টাকা, যেটা তোমরা ক্যালকুলেট করে বের করেছো 583 টাকা 35 পয়সা, অর্থাৎ 3 টাকার মতো বা 2 টাকা 65 পয়সা ব্যবধান হয়, কিন্তু ব্যবধান এখানে আসা যাবে না। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের 2 নাম্বার যে কাজ সেটা হচ্ছে ইন্টারেস্ট। এবার খেয়াল করো এই যে 4 নাম্বার যে কলাম, সেই কলামে ইন্টারেস্ট গুলো রয়েছে। এটা প্রথম বছর ইন্টারেস্ট, এটা দ্বিতীয় বছর ইন্টারেস্ট, এটা তৃতীয় বছরের, চতুর্থ বছর, পঞ্চম বছরের ইন্টারেস্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, ইন্টারেস্ট নির্ণয় করা। তারপর তৃতীয় যে কাজ সেটা কি ডেপ্রিসিয়েশন, স্টেট লাইন মেথড। তো স্টেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন কিভাবে করতে হয়? কস্ট অফ অ্যাসেট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই এক্সপেক্টেড লাইফ। এই জায়গায় আমাদের কস্ট অফ অ্যাসেট ছিল 15,000 টাকা, সেল বেস ভ্যালু ছিল না, তার মানে হচ্ছে 0, আর লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তার মানে হচ্ছে 15,000 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন পার ইয়ার হবে কত টাকা? 3,000 টাকা। তাহলে আমাদের স্টেপ 3 শেষ। এরপর স্টেপ কি লাগবে? 4। স্টেপ 4 এ কি করতে বলা হয়েছিল? ডিসকাউন্ট ফ্যাক্টর। সেটা কিভাবে? আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট।
খেয়াল করি এই জায়গায় হচ্ছে কেডি, কেডি মানে হচ্ছে ডিসকাউন্ট কস্ট অফ ইন্টারেস্ট যেটা বা কস্ট অফ ডেট। তারপর হচ্ছে 1 মাইনাস টি, টি মানে হচ্ছে ট্যাক্স রেট। এখন আমরা কি করব, মানগুলো বসাবো। কেডি কস্ট অফ ডেট যেটা বা কস্ট অফ ইন্টারেস্ট যেটা আমরা নিয়ে আসছিলাম কত 15%, তো এই জায়গায় আমরা 15 লিখবো 15%। এরপর হচ্ছে মাইনাস টিআর, তার মানে হচ্ছে ট্যাক্স রেট। প্রশ্নে ট্যাক্স রেট ছিল 40%, তার মানে হচ্ছে 0.4, বোঝা যাচ্ছে? এবার 1 থেকে যদি 0.4 মাইনাস করা হয় তাহলে 0.6 হবে, আর 15 কে যদি 0.6 দিয়ে গুণ করি তাহলে আসবে 9%। এবার আমরা 4 নাম্বার যে স্টেপে গিয়ে কাজ বের করলাম সেটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার 4 নাম্বার যে কাজ সেটা হচ্ছে পিবি নির্ণয় করতে হবে, আর পিবি নির্ণয় করার জন্যই আমাদের এতগুলো কাজ করতে হলো। এবার ক্যালকুলেশন অফ পিবি কিভাবে আমরা নির্ণয় করি দেখো। প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে ইনস্টলমেন্ট, এরপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর ডেপ্রিসিয়েশন, টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স, ট্যাক্স সেভিং, এনসিও, পিবি ফ্যাক্টর। এই যে পিবি ফ্যাক্টর 9% আর পিবি অফ এনসিও। এবার ইনস্টলমেন্ট আমরা প্রথম যেটা বের করেছিলাম অ্যানুয়াল ইনস্টলমেন্ট 4475 টাকা, তাহলে প্রথম বছর থেকে পঞ্চম বছর পর্যন্ত 4475 টাকা আমরা লিখে যাব। 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বর ইন্টারেস্ট যেটা বের করলাম, 2 নম্বর যেই লোন রিপেমেন্ট শিডিউল থেকে আমরা ইন্টারেস্টের টাকাগুলো ছিল সেই ইন্টারেস্ট গুলো এখানে লিখব। এরপর ডেপ্রিসিয়েশন যেটা তোমরা একটু আগে দেখলা, 15,000 কে 5 দিয়ে ভাগ করার পর প্রতি বছর ডেপ্রিসিয়েশনের পরিমাণ ছিল 3,000 টাকা। ক্লিয়ার? এরপর 5 নাম্বার যে কলাম সেটা হচ্ছে 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার কলামের যোগফল। 3 নাম্বার কলাম হচ্ছে কি ইন্টারেস্ট, আর 4 নাম্বার কলাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। 2250 এর সাথে 3000 যোগ করলে হবে 5250 টাকা। আবার 1916 টাকার সাথে 3000 যোগ করলে হবে 4916 টাকা। এভাবে প্রতি যোগ করে যোগফলগুলো এই কলামে লিখবে। এরপর হচ্ছে 6 নাম্বার কলাম সেটা হচ্ছে ট্যাক্স সেভিং। কি হবে, এই 5 নাম্বার 5250 টাকার উপর 40% ট্যাক্স সেভিং হবে। 5250 টাকার উপর 30% করলে হবে কত, 2100 টাকা। এরপরে আমাদের কি করতে হবে, এনসিওর পরিমাণটা নির্ণয় করতে হবে। সেটা কিভাবে, এই যে ইনস্টলমেন্ট 4475 টাকা থেকে ট্যাক্স সেভিং কত 2100 টাকা, এটা বাদ যাবে। বাদ গেলে আমাদের যে টাকাটা আসবে সেটা হচ্ছে 2375 টাকা। বোঝা যাচ্ছে? আর যেভাবে কাজ করতে হবে উপরে দেওয়া রয়েছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এরপর হচ্ছে পিবি ফ্যাক্টর at the rate of 9%। পিবি ফ্যাক্টরটা তোমরা এখানে বের করে লিখবে। সেটা কিভাবে এটা আমি বলে দেই। তোমরা চাইলে তোমাদের বইয়ের পিছনের দিকে যেই প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরের টেবিল রয়েছে সেই টেবিল থেকে ব্যবহার করতে পারো, আবার চাইলে এটা বের করে নিতে পারো। সেটা কিভাবে, 1 ক্যালকুলেটর থাকলে তোমরা একটু আমার সাথে সাথে কাজ করো তাহলে বের করতে পারবে। সবাই কি ক্যালকুলেটর আছে সাথে? জি স্যার আছে। জি স্যার। হ্যাঁ, তাহলে 1 ডিভাইডেড বাই 1.15। যদি আরেকটা বলে রাখি সেটা হচ্ছে তোমাদের যদি বইয়ের ভ্যালু ব্যবহার করো তাহলে তোমরা 9% ইন্টারেস্টে যাবা। 9% ইন্টারেস্টে গিয়ে প্রথম বছরে এটা বের হবে, দ্বিতীয় বছরে এটা বের হবে, তৃতীয় বছর এইভাবে দেওয়া আছে সেটা। আর যদি সেটা মানে না থাকে হাতের কাছে তাহলে তোমরা কি করবে, ক্যালকুলেটর ইউজ করে বের করবে। সেটা কিভাবে, 1 লিখবে, তারপর ইকুয়াল দিবে, তারপর ডিভাইডেড বাই 1 পয়েন্ট কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, স্যার 9%। 9%। তাহলে 1 ইকুয়াল টু ডিভাইডেড বাই 1.09, যেটা তাহলে বের হবে সেটাকে ভাগ করবে
0.109 দিয়ে। স্যার আরেকবার বলেন। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি এটা আরেকদিন দেখাবো কিভাবে করতে হয়। যাই হোক, এটা এই 0.917 হবে। এরপর হচ্ছে আমি এটা তোমাদের কমেন্টস করে মেসেঞ্জারে দিয়ে দিব কিভাবে করতে হয়। এরপর হচ্ছে দেখো, সেটা হচ্ছে এই 2375 উপর 0.917 দিয়ে গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 2178 টাকা। একইভাবে আমরা এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছরটা বের করব। বের করে আমাদের টোটাল যে টাকাটা সেটা আমরা এখানে লিখবো। লিখে কত টাকা হবে? 10,333 টাকা। এই তো? ওকে, ফাইন। এরপর আমাদের তাহলে এই পিবি বের করলাম, এটা হচ্ছে বাইং অপশনে বা ব্রোয়িং অপশনে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লিজ অপশনে। লিজ অপশনে আমাদের যেটি হচ্ছে 1 থেকে 5 বছর, 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট, 3000 টাকা ট্যাক্স সেভিং। এই 3000 টাকার উপর 40% সেভিং করলে হবে 1200 টাকা। এবার এই 3000 থেকে 1200 টাকা বাদ দিলে হবে 1800 টাকা। এই 1800 টাকার এই যে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর ইন্টারেস্টের 9% হবে, 3.38897 এরকম হবে। এখন এই 1800 সাথে 3.8897 দিয়ে গুণ করবে। গুণ করলে হবে একটি হবে 7001 টাকা। এখন আমাদের দুটি জিনিস বের হলো, একটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দুইটা বের করলাম না, একটা হচ্ছে লিজ অল্টারনেটিভে আর একটা হচ্ছে ব্রোয়িং অল্টারনেটিভে। এই দুটো অল্টারনেটিভের মধ্যে একটু খেয়াল করো, যদি বাইং এরটা যদি খেয়াল করি বা ব্রোয়িং এরটা যদি খেয়াল করি তাহলে আমাদের লাগে কত টাকা? 10,333 টাকা। আর যদি আমি লিজ নিয়ে আসি তাহলে আমাকে দিতে হবে কত টাকা? 7,001 টাকা। এই দুটি অল্টারনেটিভের মধ্যে কোনটি আমরা অ্যাকসেপ্ট করব? কোনটি অ্যাকসেপ্ট করব? যেটা কম হবে, তাই না? আমরা বলেছিলাম যদি লোন গ্রহণ করি সেক্ষেত্রে যে সবচেয়ে কম লোন দিবে এমন ব্যক্তির কাছ থেকে আমরা লোন গ্রহণ করব। The leasing alternative should be selected because its PV of cash outflow is less than that of borrowing and buying alternative। অর্থাৎ এই লিজ অল্টারনেটিভের পিভিটা বাইং বা ব্রোয়িং অল্টারনেটিভের চেয়ে কম, সুতরাং এটা অ্যাকসেপ্টেড হবে। যাই হোক, এটা ছিল আমাদের আজকে আলোচনার মূল বিষয়। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই শেষ করছি। এখনই শেষ হয়ে যাচ্ছে কারণ টাইম অলরেডি শেষ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। Stay with us. ওকে স্যার, আল্লাহ আসসালামু আলাইকুম। আছে টাইম, আরো মোটামুটি অনেক দিন আছে। শুরু হচ্ছে তো, প্রাইমারিটা আছে